মানুষ কি বুঝবে? সেদিনকে সিদ্ধান্ত ঠিক ছিল নাকি আজকে ওরা ভুল করছে? যদি সেদিন ওরা ঠিক করে থাকে তাহলে আজকে ওরা ভুল করছে। আর যদি সেদিন বামেরা ঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আজকে ওরা ভুল স্বীকার করছে। আর আমরা নরেন্দ্র মোদীকে জানি ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে যাবে এই ভাওতাবাজি দিয়ে বছরের বছর ক্ষমতায় থাকা। এখন যদি সিঙ্গুরের মাটিতে গিয়ে তিনি এইরকমই আবার একটা ভাওতাবাজি দিতেন, তাহলে ওইখানে যারা জনগণ ছিলেন তারা তো পচা ডিম পচা টমেটো ছুটতো। তৃণমূল কি করবে, বিজেপি করবে, কি করবে, এটা সিদ্ধান্ত নেয় আরএসএস। ফলে আরএসএস এর দরবারেই স্থির হয়ে গেছে কে আগে যাবে কে পরে যাবে। এই কাঠামোগুলোকে ভেঙে দিচ্ছে। আর মামলা করছে জুডিশিয়ারির কাছে, জুডিশিয়ারিও দখল নিচ্ছে আরএসএস। ফলে আমাদের হাতে কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষের যে সাংবিধানিক যে ডেমোক্রেসি কথা আমরা দেখি জানি ধ্বংসের পথে যাচ্ছে। একেবারে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরে সভা দেখতে পেলাম সেই টাটার মাঠে। এবার একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সিঙ্গুরকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই সিঙ্গুরে আবারও তিনি যাবেন 4 বছর পর 28শে জানুয়ারি। কি বলবেন? দুর্ভাগ্যের হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতি যে দিকে যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ বলে কথা নয়, সারা ভারতবর্ষের মানুষ তারা প্রতারিত হচ্ছে। এবং প্রতারিত হচ্ছে কাদের দিয়ে? এই যে নাম বললেন প্রধানমন্ত্রী গেছিল, এই যে বললেন মুখ্যমন্ত্রী যাবে, বুঝে নিন কেন কথা বলছি। একটু পেছনে চলে যান, প্রেসে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কোনো একটি নিউজ চ্যানেলের কথোপকথন। খুবই খুশির খবর বাংলায় এসছে, কারণ টাটার কারখানা হবে, সেখানে প্রচুর লোকের কাজ হবে, তার সঙ্গে আনুষঙ্গিক যা যা হওয়ার সেগুলো হবে। মোদ্দা কথা একটা ডেভেলপমেন্টের প্রশ্ন। তাহলে সেই সময় কারা রাস্তায় নামলেন? মমতা ব্যানার্জি রাস্তায় নামলেন। কি দাবি ছিল? যে মানুষের জমি নিয়ে নেওয়া হচ্ছে, দুফসলি জমি নিয়ে নেওয়া হচ্ছে। কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গ কৃষিতে লেফট আমলে একটা উচ্চতায় পৌঁছেছিল। কোনো সন্দেহ নেই সেই কৃষিকে আগিয়ে নিয়ে যেতে হতো। কৃষকদেরকে তার সঙ্গে যে জমির সম্পর্ক, সেই সম্পর্ককে মর্যাদা দিতে হবে। মর্যাদা দিয়ে এসেছি আমরা, আগামী দিনেও দেব। কিন্তু প্রয়োজন ছিল প্রচুর বেকার ছেলের কাজের, প্রয়োজন ছিল শিল্পের। আর সেজন্যই সিঙ্গুর আজকে আমরা যে যে কারণে চর্চা করি, সেই টাটার ন্যানো কারখানার জন্য আন্দোলনে বসলেন। কেন্দ্র থেকে বিজেপি সরাসরি সমর্থন। তাহলে মমতা ব্যানার্জি, যিনি তৃণমূলের সুপ্রিমো, সেদিনও ছিলেন, আজও আছেন। আর সেই সময়কার বিজেপির নেতারা, হ্যাঁ, তারা সবাই একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারা সবাই এলেন সিঙ্গুরে। সেই ছবি সকলের জানা। আমি বলবো আপনারাও একবার দেখিয়ে লোককে মনে করা, তারা এখন আসছে সিঙ্গুরেতে শিল্প করবো বলে। মানুষ কি বুঝবে? সেদিনকে সিদ্ধান্ত ঠিক ছিল নাকি আজকে ওরা ভুল করছে? যদি সেদিন ওরা ঠিক করে থাকে তাহলে আজকে ওরা ভুল করছে। আর যদি সেদিন বামেরা ঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আজকে ওরা ভুল স্বীকার করছে। তাহলে যারা ভুল করে মানুষকে প্রতারিত করে তাদের পক্ষে মানুষের সমর্থন যাবে না। মানুষকে বেছে নিতে হবে তাদের সঠিক বন্ধুকে। সেই সময় এসছে দেশকে বাঁচানোর জন্য, বেকার ছেলেদের চাকরিকে নিশ্চিত করার জন্য। কিন্তু প্রধানমন্ত্রীর যে জনসভা আমরা দেখেছি, সেখানে সিঙ্গুরবাসী খুব আশা নিয়ে গেছিলেন শিল্প হবে, নরেন্দ্র মোদীজি আসছেন তার মানে শিল্পও আসবে। সেই জায়গায় মোদীজি নিজের বক্তব্যে শিল্প বা টাটার কোনো প্রসঙ্গই তুললেন না। কারণ নরেন্দ্র মোদী নিজেও জানেন যে তিনি কি চান, আর কি কি
করতে পারেন। ভারতবাসী নরেন্দ্র মোদীকে যখন প্রধানমন্ত্রী করেছে, তখন সমস্ত ভারতবাসী, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে রাজনৈতিক দলেরই হোক, সকলের প্রধানমন্ত্রী তিনি। তার দায়িত্ব সংবিধানের নিরিখে রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করে মানুষের যে কাজের অধিকার সংবিধানে লিপিবদ্ধ হয়েছে, নিশ্চিত হয়েছে, সেটাকে রূপায়ণ করা। আর আমরা নরেন্দ্র মোদীকে জানি 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে যাবে এই ভাওতাবাজি দিয়ে বছরের বছর ক্ষমতায় থাকা। এখন যদি সিঙ্গুরের মাটিতে গিয়ে তিনি এইরকমই আবার একটা ভাওতাবাজি দিতেন, তাহলে ওইখানে যারা জনগণ ছিলেন তারা তো পচা ডিম পচা টমেটো ছুটতো। কিন্তু তারা তো খুব আশায় বুক বেঁধে গেছিলেন যে নরেন্দ্র মোদী আসবে, মানে শিল্প আসবে। তারা আশায় বুক বেঁধে যাননি, তারা কিন্তু পচা টমেটো পচা ডিম নিয়েই গেছিলেন। যদি আবার একবার ভাওতাবাজি করতেন, তাহলে সেগুলোর প্রয়োগ হতো। যেহেতু উনি বুঝেছেন যে পশ্চিমবঙ্গে ভাওতাবাজি করলে চলবে না, চললে প্রেসের কাছে যে পচা ডিমের ছবিটি চলে যাবে, তা ওনার সম্মানের পক্ষে, মানে ওনার তো সম্মানের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানে স্বীকৃত একটি পোস্ট, প্রধানমন্ত্রীর পদ, সেই পদের সম্মানে হানি হবে। এরা এইসব নিয়ে ভাবে না। অ্যাটলিস্ট নিজের জামা কাপড়, যে দামি দামি জামা কাপড়গুলো পরেন, সেগুলোকে বাঁচানোর জন্য অন্তত পদকে মর্যাদা দিতে পেরেছেন। তার জন্য আমরা খুশি। কিন্তু 4 বছর পর তো মুখ্যমন্ত্রী একেবারে সিঙ্গুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সবার পরে, 28শে জানুয়ারি। 4 বছর পর শিল্প তো গেল না সিঙ্গুরে। মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যাচ্ছেন ক্ষমা চাইতে। ফলে আবারও হাতিয়ার করছেন 26-এ। সেটাই বলছি যে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যাচ্ছেন ক্ষমা চাইতে। প্রধানমন্ত্রী এসছিলেন, তাকে ফলো করে বেসিক্যালি তো সিদ্ধান্ত এক জায়গাতেই হয়। আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলছি যে তৃণমূল কি করবে, বিজেপি করবে, কি করবে, এটা সিদ্ধান্ত নেয় আরএসএস। ফলে আরএসএস এর দরবারেই স্থির হয়ে গেছে কে আগে যাবে, কে পরে যাবে। হ্যাঁ, আর দেখবেন শুরুতেই যেটা বললাম, দুজনেই একই দোষে দুষ্ট, যার কারণে হাজার হাজার লাখ লাখ বেকার ছেলে পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে। এবং তাদের অবস্থা দেখলে যে কারোর কষ্ট হবে। আমাদের পশ্চিমবঙ্গে লেখাপড়া আপ টু ক্লাস 12 বিনে পয়সায় করার ব্যবস্থা হয়েছিল লেফটের সামনে, সবাই জানেন। কলেজে বিনে পয়সায় আমরা খুব স্বল্প পয়সায় লেখাপড়া করতে পারছিলাম। তাহলে উচ্চশিক্ষা পর্যন্ত এই যে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার সুযোগ, তাকে ব্যবহার করে একটা বৃহৎ অংশের ছেলে মেয়ে তারা লেখাপড়া শিখেছে। আজকের আমাদের কি চেহারা? প্রত্যেকটা পরীক্ষায় পার্টিসিপেন্টের সংখ্যা, অংশকারীর সংখ্যা কমে যাচ্ছে। তার মানে শিক্ষার অবনমন হচ্ছে। কেন? দুটো কারণ। এই এতদিন ধরে যারা শিক্ষিত হলেন, যাদের চাকরি দেওয়ার দায় ছিল, কাজ দেওয়ার দায় ছিল, সরকার থাকা, রাষ্ট্রবস্ত দায়িত্বে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তা পশ্চিমবঙ্গে যারা বেকার ছেলে, তাদের থেকে ভালোভাবে উপলব্ধি আর কেউ করতে পারবো না, আমিও পারবো না। হ্যাঁ, গ্রাজুয়েশন পাশ করে গেছে, মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, সে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, ঝাড়ুদারের কাজ করবে বলে, বুঝতে হবে ট্রেনে গ্যাংম্যানের কাজ করবে বলে। তাহলে এই সমস্ত বেকার ছেলে, তারা লেখাপড়া এতদিন তার বাবা মাকে একটু বয়স্ক বুড়ো বাবা মাকে তারা ভালো করে খাওয়াবে, তাদেরকে একটু আদর করবে। হ্যাঁ, তাদের ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাবে। দরকার তো অর্থের, কোত্থেকে আসবে কাজ না থাকলে? তাহলে সেই কাজের অপেক্ষায় তো এতদিন ধরে লেখাপড়া শিখেছে। ফলে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে। প্রথমত সরকারি শিক্ষার অভাব, দ্বিতীয়ত চাকরি না থাকা এই ছেলে পরিবারগুলোর পয়সা নেই যে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে পড়াবে। ফলে আদানি আম্বানির ছেলেমেয়েরা তারা পড়াশোনা করছে, মধ্যবিত্ত পর্যন্ত কিছু লোক মুষ্টিমেয় পড়াশোনা করছে। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত, সেইখান থেকে শুরু করে যারা একেবারে নিম্নবিত্ত, হ্যাঁ, দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যারা,
তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো নিশ্চয়তা আগামী দিনে নেই। যেটা আশঙ্কার, যা আমরা রোজ উপলব্ধি করতে পারছি, তা হচ্ছে এই দেখুন এই বিরাট সমাজ, এরা যদি শিক্ষা বিমুখ হয়ে যায়, হ্যাঁ, প্রত্যেকটা ধর্মগ্রন্থে দেখুন, প্রতিটা ধর্মগ্রন্থে শিক্ষার কথা বলা আছে। যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারা শিক্ষার কথা বলে গেছে, যত মুনি ঋষি আমরা দেখেছি তারা শিক্ষার কথা বলে গেছে। তাহলে শিক্ষাই সমাজকে আগিয়ে নিতে পারে। এই শিক্ষা যদি বিমুখ হয় তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আগামী দিনে কাকে ভোট দেব এই সিদ্ধান্ত নিতে গেলেও তো আমাকে আমার জ্ঞানকে প্রয়োগ করতে হয়। আমার শিক্ষাই সেই জ্ঞানের বিকাশ ঘটায়। তাহলে এই পুরো সমাজ ব্যবস্থার দিকে অন্ধকার দিকে ঠেলে দেওয়া কার কর্মসূচি ছিল? আরএসএস, যারা বর্ণপ্রথায় বিশ্বাস করতেন। তাহলে যে কথা আমি বলছিলাম, যতগুলো ছোট ছোট দল আছে, বিজেপি, তৃণমূল, হ্যাঁ, আপ, এই বা বিহারে নীতিশের, এই সমস্ত ছোট ছোট বিজেপি দলগুলো দেখবেন উড়িষ্যার এটাও গেছে, ভেঙে গেছে, হ্যাঁ, এদেরকে আসলে একটা জায়গায় কুক্ষিগত করা, এদের ক্ষমতাকে ব্যবহার করে আরএসএস এর যে নীতি, শিক্ষা বিমুখ করা, মেয়েদের অধিকারকে খর্ব করা, হ্যাঁ, এই জায়গায় পৌঁছে দিতে হবে। তাহলে একটা অন্ধকার সমাজের দিকে আমরা পৌঁছে যাচ্ছি, যাকে নেতৃত্ব দিচ্ছে আরএসএস। এবং দেখবেন যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামোগুলো, সেটা ইলেকশন কমিশন হতে পারে, সেটা জুডিশিয়ারি হতে পারে, সবকটা কাঠামোকে তারা ওই ভেতরে ঢুকে কিন্তু কাঠামোগুলোকে ভেঙে দিচ্ছে। ইলেকশন কমিশনও, তার জন্য দেখবেন এত মামলা হচ্ছে। এত মামলা কেন হচ্ছে? হচ্ছে এই কারণেই যে এই কাঠামোগুলোকে ভেঙে দিচ্ছে। আর মামলা করছে জুডিশিয়ারির কাছে, জুডিশিয়ারিও দখল নিচ্ছে আরএসএস। ফলে আমাদের হাতে কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষের যে সাংবিধানিক যে ডেমোক্রেসি কথা আমরা দেখি, জানি, ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। দাদা একেবারেই শেষ একটি প্রশ্ন, এসএসসি যে অতিরিক্ত 10 নম্বর অভিজ্ঞতা সেই নিয়ে একেবারে অমৃতা সিনহার বেঞ্চে যে মামলা ছিল, এগুলো সে কি হলো যদি একটু বলেন? দেখুন, অনেক কিছু এখনো হয়নি, মূল মামলা শুনানি চলছে। অনেকগুলো চ্যালেঞ্জ হয়েছে। আসলে চ্যালেঞ্জ হয়েছে না, এই চ্যালেঞ্জ যাতে হয় এই ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আমরা যদি একটু পেছনে চলে যাই, ডিভিশন বেঞ্চের রায় অনুসারে যারা আগের বারে পার্টিসিপেট করেছিলেন আনটেন্টেড, তাদের নিয়ে ওই একই ভ্যাকেন্সির এগেনস্টে নির্দিষ্ট পরীক্ষা হবে। যারা টেন্টেড তাদেরকে বাদ দিতে হবে। 16 পার্টিসিপেন্টের মধ্যে আলাদা সিলেকশন প্রসেস হওয়ার কথা, করলেন না। নতুন ভ্যাকেন্সি অ্যাড করলেন, নতুন ছেলেদের অ্যাড করলেন, মামলা সৃষ্টি করলেন। নতুন রুল করে এই 10% মার্কস, 10 মার্কসের ব্যবস্থা করলেন, হ্যাঁ, মামলা সৃষ্টি করলেন। হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের যে প্যারামিটার রেখেছেন তার মধ্যে অসঙ্গতি আছে, মামলা সৃষ্টি করলেন। আসলে মোদ্দা কথা হচ্ছে যে এই মামলা সৃষ্টি করে নিয়োগ বন্ধ করা, যে কথা থেকে শুরু থেকে বলে আসছি, মানুষের কাজ থেকে, কাজের অধিকার থেকে বঞ্চিত করা। এইটা যাদের দায়িত্ব ছিল কাজ পৌঁছে দেওয়া, তারা চক্রান্ত করছে কাজ থেকে বঞ্চিত করার। এটা হচ্ছে আজকে ভারতবর্ষ, এইটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ। ফলে সংবিধানে বাঁচানোর দায় আমাদের ঘাড়ে।